আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। হয়নি। তো আজকে এই মুহূর্তে আপনাদের যে গরম খবরটা দিতে আসছি সেটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, এটা ভেস্তে যাচ্ছে। এবং এটা ভেস্তে যাচ্ছে, এটা 7 তারিখের ভেতরেই আপনারা সবাই জানতে পারবেন। 6 তারিখ বা 7 তারিখে ডিক্লারেশন হয়ে যাবে যে এই নির্বাচন হবে না। এবং আজকে রাতে এখন পর্যন্ত যদি নাও জেনে থাকেন, আগামীকাল থেকে দেখবেন যে বিএনপি পিছু টান দিচ্ছে। কারণ বিভিন্ন জায়গায় বিএনপি পেচকিতে পড়ে গেছে, বিএনপি নির্বাচন বয়কটের চেষ্টা চলছে, বিএনপি বয়কট করেও দিতে পারে এবং করে দেওয়ার সম্ভাবনাই 80%। তাহলে থাকলো বাকি দুই, জামাত আর এনসিপি, এই দুইটাকে দিয়ে নির্বাচন হবে না। এখন আপনারা বলতেন যে হঠাৎ কেন বিএনপি এখান থেকে, তার কারণ হচ্ছে যে আপনি দেখেন যে এই যে নির্বাচন নিয়ে মানে হা না ভোট নিয়ে সরকার যেভাবে প্রচার প্রচারণা, এটা হয় না। এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার বা কোনো ইন্টারিম গভর্নমেন্ট বা কোনো নিরপেক্ষ সরকার, সে তো বলতে পারে না আপনি কোথায় ভোট দিবেন আর কোথায় ভোট দিবেন না। সেটা বলবে বিভিন্ন দলগুলো। সেটা না করে এখানে সরকার 14,000 কোটি টাকা ব্যয় করছে শুধুমাত্র হা না ভোটে হাঁকে জিতানোর জন্য। যেটা নিয়েই প্রথমেই বেজে গেল যে পেস্কি, এবং বিএনপিকে হুমকি ধমকি দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে দেওয়া হচ্ছে, যার কারণে সম্ভবত গতকাল তারেক জিয়া কোনো এক জায়গায় হাঁ ভোটের পক্ষে বলেছেন। কিন্তু হয়ারাজ যেখানে বিএনপির লোকজন, এই যে আমি যেখানে থাকি এখানে যে পোস্টাল ব্যালট গেছে সব না ভোট ছিল, সবাই না ভোট। এরপরও তারেক কিন্তু এটা বলানো হয়েছে, এবং তারেক জিয়া সম্ভবত বুঝে ফেলছে যে উনি হাতে বলুক আর নাতে বলুক, উনি ধানের শীষে দাঁড়াক আর যেখানেই দাঁড়াক, বিএনপির কপালে মূলা ঝুলাই দিছে। মানে ওই যে গাধারে যেমন সামনে গাজর ঝুলাই দিয়া দৌড়ানো হয়, ওই রকম ঝুলাই দিছে, ওনারা ক্ষমতায় যেতে পারবে না। এটা সম্ভবত বিএনপি বুঝে গেছে, যদি সুবুদ্ধির উদয় হয়। আর এছাড়াও ইন্টারন্যাশনালি কিছু খেলাও চলছে এখন। যেমন দেখেন যে ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়নের চুক্তি, ওইদিকে ল্যাটিন আমেরিকার চুক্তি, এইদিকে আপনার কানাডার চুক্তি, ওইদিকে আবার চায়নার সাথে কানাডার চুক্তি, এগুলো সব মিলে জিও পলিটিক্সে একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে বা শূন্যতা আছে, যেটা আমেরিকাকে কোণঠাসা করেছে। এখন আমেরিকা নিজেরাও এখন আবার ভারতের সাথে চুক্তি করার জন্য চাইতেছেন, এবং এই চুক্তি হয়েও যাবে। তবে এই চুক্তি হওয়ার আগে ভারতের সেই ডোজ, যে আমার আশপাশে, এটা আপনি এটা মনে করেন না যে ভারত বলছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে এনে বসাও, না 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 না। ভারত বলছে যে আমার আশপাশের যে দেশগুলো আছে এগুলা তো অস্থিতিশীল পরিবেশ থাকলে আমার ক্ষতি, সুতরাং আমি চাই এখানে স্থিতিশীল পরিবেশ থাকুক, কোনো মৌলবাদীর উত্থান না হোক। আর এই মৌলবাদীর উত্থানটা এখন এই মুহূর্তে কোথায়? বাংলাদেশে। সুতরাং এইটাকে ঘাট চাইপা ধরতে হবে। আর সবচেয়ে বড় কথা যে বিশ্বের অনেক নামি দামি হিউম্যান রাইটস সংস্থা, বেশ কিছু আপনার সংসদীয় সদস্য, যে ব্রিটেন, কানাডা, বেশ কিছু, মানে এটা হাইফাই অনেক লোক, সবাই ইনক্লুসিভ নির্বাচন, ইনক্লুসিভ নির্বাচন। এবং আপনারা যেটা জানেন যে শেখ হাসিনা নিজেও বলেছে আমরা আমাদের সময় নির্বাচন খারাপ হতে পারে, শেখ হাসিনা এই কথাটা কিন্তু বলছে যে খারাপ হতে পারে, কিন্তু তাই বলে আমরা তো কাউকে নিষিদ্ধ করে ইলেকশন করি, এটা তারা আসে নাই, সেটা অন্য ব্যাপার। তারা আমাদের নিষিদ্ধ করে আমাদের এক্সাইট করে নির্বাচন করতেছে, এটা তো ইনক্লুসিভ হয় না। আমরা যেহেতু 40% লোক আমাদের পক্ষে। এদিকে জাতীয় পার্টিও দাঁড়িয়েছে, জাতীয় পার্টিও যে কোনো মুহূর্তে জাতীয় পার্টি টান দিবে, বয়কট করবে ইলেকশন। তাহলে বয়কট করবে ইলেকশন যদি জাতীয় পার্টি করে ফেলে, সাথে টুকটাক আরও কিছু লোকজন করে ফেলবে, থাকবে জামাত আর বিএনপি। সুতরাং বিএনপি জানে যে ওরাও এখানে করতে হবে। আপনার ঠিক 15ই ফেব্রুয়ারি ইলেকশনের মতোই হতে যাচ্ছে। তার মানে ইলেকশন হবে না 7 তারিখের ভিতরে, এই ইলেকশনটা বয়কট হবে বলে এই মুহূর্তে পর্যন্ত আমার কাছে গ্যারান্টেড নিউজ। এবং এই নিউজটা আমরা আগামী 2-4 দিনের ভিতরে আরো ভালোভাবে বুঝতে পারবো। সুতরাং দেখতে থাকেন, চোখ কান খোলা থাকেন, যেই মুহূর্তে যে নিউজ আসবে সেই নিউজই আমি আপনাদের কাছে নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, জনাব তারেক রহমান সাহেব বিএনপির চেয়ারপারসন, তিনি বাংলাদেশে আসার পর থেকেই তার যারা শত্রু, বিরোধী পক্ষ, প্রাণান্ত চেষ্টা করছেন তাকে হেয় করার, ছোট করার, বেইজ্জতি করার। এক্ষেত্রে তার যে অতীত ব্যাকগ্রাউন্ড, সে অতীত ব্যাকগ্রাউন্ডের ছোট ছোট বিষয়গুলো, ভুলে যাওয়া বিষয়গুলো, বা যে বিষয়গুলো মোটামুটি নিষ্পত্তি হয়ে গেছে, সে বিষয়গুলো আবার নতুন করে সামনে আনা হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে। আজকের সেই ভিডিওতে ইন ডিটেলস বলবো না, অন্য একটা ভিডিওতে বলবো। কিন্তু সাম্প্রতিক সময় তার লেখাপড়া নিয়ে, বিশেষত প্রাতিষ্ঠানিক যে যোগ্যতা, সেই যোগ্যতা নিয়ে প্রশ্ন করা
হচ্ছে। বেশিরভাগ সমালোচনাকারী নির্মম এবং নিষ্ঠুরভাবে বলার চেষ্টা করছেন যে তিনি একেবারেই মন্দ ছাত্র ছিলেন। মানে ভালো ছাত্র তো দূরের কথা, মন্দ ছাত্র বলতে যা বোঝায়, ধরুন লেখাপড়ার প্রতি ভীষণ রকম অমনোযোগী, তারপর ক্লাসে কখনো তিনি হাজির হতেন না, বা হলেও তিনি একাধিকবার ফেল করেছেন, কোনো কিছু শেখার ব্যাপারে তার কোনো রকম আগ্রহ ছিল না, এবং প্রায় সব ক্লাসই তিনি ডাব্বা মেরেছেন। এইভাবে ধাক্কাতে ধাক্কাতে অনেকগুলো স্কুল কলেজ এগুলো সব পাড়ি দিয়ে তারপর তিনি সাকুল্যে এসএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেছেন। আর সেই ইন্টারমিডিয়েট পাশ করতে গিয়ে অনেকগুলো কলেজ এবং অনেকগুলো যাকে বলা হয় স্কুল তিনি সেখানে তাকে পরিবর্তন করতে হয়েছে বলে তার যারা অনেক শুভার্থী পরিচয় দানকারী, মানে কেউ হয়তো বলছেন আমি তার কুটুম্ব হই, কেউ বলছেন আমি তার আত্মীয় হই, কেউ বলছেন আমি তার ক্লাসমেট, ইত্যাদি ইত্যাদি আরো নানা কিছু। তো এগুলো নিয়ে নানা রকম বিতর্ক চলছে এবং সবাই বলার চেষ্টা করছেন যে এর হাতে যদি রাষ্ট্র পড়ে সে রাষ্ট্রের সর্বনাশ ঘটে যাবে, আর এ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে আমাদের আর ইজ্জত বলে কিছু থাকবে না। এনসিপির নেতৃবৃন্দ থেকে শুরু করে, মানে এই তরুণ প্রজন্মের যারা নেতা তারা থেকে শুরু করে একেবারে বুড়া বুড়া দাড়ি চুল যাদের পেকে গেছে তারাও তারেক রহমান সাহেবের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা রকম প্রশ্ন তুলছেন। আজকের এই ভিডিওতে আমি একটি শব্দ তারেক রহমান সাহেবের পক্ষে বলবো না, কিন্তু আমি শুধু যে জিনিসটা বলতে চাই সেটা হলো রাজনীতি এমন একটা বিষয় যে বিষয়টি মূলত রাজরক্ত বা রাজনীতির লিগেসি, এই দুটো বিষয় লাগে। যেখানে রাজতন্ত্র রয়েছে সেখানে রাজার রক্ত থাকতেই হবে। এমনও ঘটনা ঘটেছে, তারেক রহমান সাহেব তো এখন 60 বছরের একজন পৌর মানুষ, ইন্টারমিডিয়েট পাস, অ্যাটলিস্ট তো মানে কলম দিয়ে দস্তখত করতে পারেন। কিন্তু এমনও ঘটনা ঘটেছে বড় সাম্রাজ্য, বাংলাদেশের চেয়ে 100 গুণ বড়, এই সাম্রাজ্যের রাজরক্তের ধারক একজন অবধ শিশু নয়, মানে মাতৃগর্ভে এসেছে, মানে এমন অবস্থায়, মানে মহারানী বা রাজরানী প্রেগন্যান্ট হয়েছেন, এমন অবস্থায় রাজা মারা গেছেন। ওই যে প্রেগন্যান্ট হয়েছেন তাকে প্রতিভূ মনে করে রাজসিংহাসন খালি রাখা হয়েছে, রাজকর্ম চলেছে। তারপর ভূমিষ্ঠ হয়েছে, ভূমিষ্ঠ হওয়ার পরে 15 বছর পর্যন্ত তিনি সেই যে রাজকুমার, তিনি সেই রাজর্ষি যিনি রয়েছেন বা রাজগুরু যিনি রয়েছেন তার অধীনে সবকিছু শিক্ষা গ্রহণ করে তিনি সিংহাসনে বসেছেন। এরবারে 1 বছরের 6 মাসের এমনকি 1 মাসের নবজাতক রাজরক্তের ধারক হয়ে সিংহাসনে বসেছেন। অসংখ্য ঘটনা হয়েছে। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না রাজরক্তের ব্যাপারে। দ্বিতীয়ত হলো যে রাজনীতির লিগেসি, অর্থাৎ যেখানে রাজতন্ত্র নেই, যে কোনো একটা সিস্টেমে সেখানে চলছে, সেটা ধরুন প্রাচীন গ্রিক রীতি কিংবা রোমান সাম্রাজ্যের যে প্রাথমিক দিকে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্র জুলিয়াস সিজারের আগ পর্যন্ত প্রায় 700 বছরের গণতন্ত্র। তো সেই গণতান্ত্রিক সিস্টেমে দেখা গেল যে সিনেটর যিনি হচ্ছেন, কনসাল জেনারেল হচ্ছেন, সবারই একটা পারিবারিক ট্র্যাডিশন লাগতো। তো সেই এলিট পরিবারতন্ত্রের বাইরে গিয়ে কখনোই 700 বছরের যে রোমান ডেমোক্রেসি, সেই রোমান ডেমোক্রেসি কখনো যেতে পারেনি। একইভাবে ইংল্যান্ডে টিল নাও, এখন পর্যন্ত ইংল্যান্ডের যে অভিজাত সম্প্রদায়, রাজনীতি ঘুরে ফিরে তাদের মধ্যেই আছে। বাইরে থেকে হয়তো আশ্চর্যজনকভাবে কেউ হয়তো আসেন, কিন্তু এদের সংখ্যা কোনো পার্সেন্টেজে পড়ে না। সেখানে লর্ডসভার সদস্য কিংবা হাউস অব কমন্সের যারা সদস্য হন, অলমোস্ট সবাই একটি পারিবারিক লিগেসি ধারণ করেন। এছাড়া সম্ভব নয়। একান্ত ব্যক্তিগতভাবে তৃণমূল থেকে বেড়ে উঠে হাউস অব কমন্সের সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, এইরকম ব্রিটেনের ইতিহাসে খুব অল্প। আমেরিকাতে একই অবস্থা।
যারা গত 200 বছরে আমেরিকার যাকে বলা হয় রাষ্ট্রপতি হয়েছেন, গিয়ে দেখেন যে প্রায় সবারই হাতে গোনা 2-1 জন ছাড়া লিগেসি আছে, বিশাল বিশাল লিগেসি রয়েছে। তো কাজেই যারা বলছেন রাজনীতিতে খুব বেশি শিক্ষা দীক্ষা লাগে, আপনি দেখুন যে আমাদের অতীতে যারা খুব সফল রাজন্য ছিলেন এই স্বাধীন বাংলাদেশে, বঙ্গবন্ধু ওয়াজ এ জাস্ট নর্মাল গ্রাজুয়েট, সাধারণ গ্রাজুয়েট ছিলেন। তারপর তিনি এলএলবি পাশ করেছেন কিন্তু প্র্যাকটিস করেননি, বা এলএলবির ছাত্র ছিলেন এরকম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন। এরপরে যদি আপনি ধরেন জিয়াউর রহমান সাহেব, তো আপনারা জানেন যে জিয়াউর রহমান সাহেব যখন মানে সেনাবাহিনীতে ভর্তি হয়েছিলেন ওই সময়টিতে সম্ভবত মানে এসএসসি মানে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে বা মানে সেনাবাহিনী কমিশন র্যাঙ্কে যাওয়া যেত। এখন ইন্টারমিডিয়েট পাশ করে সেখানে যেতে হয়। তো এখন ইন্টারমিডিয়েট পাশ করার পরে যদি এখনকার জমানা ধরি, তাদের জমানা বাদ দেন, ইন্টারমিডিয়েট পাশ করে ঢুকেন এবং সেনাবাহিনী যে 2 বছর 24 মাস তারা ট্রেনিং দেয়, এই সময়টিতে তাদেরকে একটা গ্রাজুয়েশন সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে কি হলো, এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান সাহেব হাইয়েস্ট গ্রাজুয়েট ছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি নর্মাল পাস কোর্সে বিএ পাস করেছেন এবং তারও রেজাল্ট খুব বেশি ভালো নয়। তারপরে মাস্টার্স করেছেন বাংলাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আর বেগম খালেদা জিয়া শুধুমাত্র এসএসসি পাস। এখন শুধুমাত্র এসএসসি পাস বেগম খালেদা জিয়া, আপনি গিয়ে দেখেন যে তিনি যে রাজনীতিতে সফল হয়েছেন এবং সেই এসএসসি পাস হওয়ার কারণে তার ক্যাবিনেটে আশেপাশে যত শিক্ষিত, সম্ভ্রান্ত, মর্যাদাবান লোকজনের সমাবেশ তিনি ঘটাতে পেরেছিলেন, তার সঙ্গে কেবলমাত্র বঙ্গবন্ধুর ক্যাবিনেটের তুলনা করা যেতে পারে। অর্থাৎ যে কোনো ক্যাবিনেটের চাইতে বেগম জিয়ার ক্যাবিনেট লেখাপড়া জানা, শিক্ষিত, সজ্জন, রাজনীতি বিশারদ ছিলেন। কাজে এখানে আসলে একজন মানুষ তার যে উইল ফোর্স, তার ভিতরে যদি বাই বর্ন মানে জন্মগতভাবে অপরাধ করার প্রবণতা না থাকে এবং তিনি যদি মানসিকভাবে বিকারগ্রস্ত না হন, পাগল নিরোর মতো, সম্রাট ক্লডিয়াস নিরোর মতো পাগল না হন, অথবা তিনি সেই দস্যু বাদশাহে সাক্ষ্য আফগানিস্তানের এক বিরাট ডাকাত, হঠাৎ করে সেই সিংহাসনে তিনি বসে পড়েছিলেন, এইরকম যদি না হন, তাহলে প্রধানমন্ত্রীর পদ, রাজার পদ, প্রেসিডেন্টের পদ, যেটি সরকারের প্রধান এক্সিকিউটিভ হোক না কেন, তার আশেপাশে এরকম একটা সিস্টেম গড়ে ওঠে, সেই সিস্টেমের মধ্যে তিনি ভালো কাজ করতে পারেন। এখানে যে কোনো সরকারের প্রধান ব্যক্তি, তাকে যদি ভালো করতে হয়, সবার আগে তার এ গ্রুপ অফ জুয়েলস লাগবে, 9 জুয়েলস, 10 জুয়েলস বা 12 জুয়েলস। পৃথিবীর সব রকম শাসন ব্যবস্থা এবং পৃথিবীর সকল অঞ্চলে যারা খুব সফল হয়েছেন, তাদের বড় একটা লাইব্রেরি ছিল, বাইতুল হিকমা ছিল রাজাদের। রাজা হয়তো পড়াশোনাই করতে পারতেন না, কিন্তু তারা অনেক পণ্ডিত ছিল, তারা ওই লাইব্রেরি থেকে তাকে পড়ে পড়ে শোনাতেন। সম্রাট আকবরের ক্ষেত্রে এটা প্রযোজ্য। দ্বিতীয়ত হলো তাদের আশেপাশে মন্ত্রী মিনিস্টার রূপে, আমির উমরা রূপে, উজির নাজির রূপে বড় বড় পণ্ডিত ব্যক্তি, কখনো কখনো বিদেশি বিশেষজ্ঞ ছিল। ইবনে বতুতা যেমন চিফ জাস্টিস ছিলেন, তো ওই জমানাতে তার মতো বুদ্ধিমান লোক খুব অল্প ছিল। কার ছিলেন? মোহাম্মদ বিন তুগলকের। তো এরকম অনেক বিদেশি, হিউয়েন সাং থেকে শুরু করে চীনা পরিব্রাজক যারা ছিলেন, আমাদের বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষে এসেছেন, তারা সবাই স্বল্প সময়ের জন্য হলেও রাজকর্মে অংশগ্রহণ করেছেন। এইভাবে ইবন নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতে ফরাসি সেনাপতি ছিলেন শিফরে। তো সেই দিক থেকে তারেক রহমান সাহেবের কি লেখাপড়া করেছেন, কি পাস দিয়েছেন, এটা বড় বিষয় নয়। বিষয়টা হলো যে তিনি জ্ঞান এবং জ্ঞানী এই দুটো বিষয় সম্পর্কে তার ধারণা আছে কিনা। অর্থাৎ তিনি মোটামুটি একজন জ্ঞানী, একেবারে মোটামুটি একজন জ্ঞানী, কিন্তু তিনি কারা জ্ঞানী ব্যক্তি তাদেরকে তিনি চিনতে পারেন। তিনি যদি কেবলমাত্র জ্ঞানী লোকদেরকে চিনতে পারেন, এটা তার প্রথম যোগ্যতা। দ্বিতীয়ত হলো যে কিছু মানুষ আছে বোকা, নির্বোধ, হিংসুটে, তারা জ্ঞানী লোকদের সাথে শত্রুতা করে, লেখাপড়া যায় না লোক দেখলেই তাদের মেজাজ গরম হয়ে যায়, মাথা খারাপ হয়ে যায় এবং ঝেঁটিয়ে ঝেঁটিয়ে তার রাজ্য থেকে জ্ঞানী লোকদেরকে তারা তাড়িয়ে দেয়। যেমন হীরক রাজার দেশের
যে রাজার কাহিনী বলা হচ্ছে ওই রকম। তো তারেক রহমান সাহেব তার আশেপাশে যারা আছেন, আপনি তাদের শিক্ষাগত যোগ্যতা দেখেন, পরিবেশ দেখেন, পরিস্থিতি দেখেন, সেখানে কি মনে হয় যে তিনি কি জ্ঞানী গুণী লেখাপড়া জানা মানুষ তাদেরকে অবজ্ঞা করেন, অপমান করেন, দূর দূর করে তাড়িয়ে দেন, নাকি তাদের একটা সমাবেশ ঘটান? সেক্ষেত্রে তার ইন্টারমিডিয়েট পাস, এটার পরিবর্তে তার স্ত্রী যে অত্যন্ত উচ্চশিক্ষিতা, এবং সে উচ্চশিক্ষিতা মানে মেডিকেল থেকে ডাক্তারি পড়া বাংলাদেশে তো জেনে তেন বিষয় নয়। তার বাবা নৌবাহিনীর প্রধান ছিলেন, মানে জুবাইদুর রহমানের। তো সেখান থেকে আবার ইংল্যান্ডে গিয়ে তিনি ও বাংলাদেশে থেকে আবার তিনি বিসিএস পাশ করেছেন। বিসিএস পাশ করতে জেনে তেন বিষয় নয়। আবার বিসিএস পাশ করে চাকরি করেছেন, বিদেশে গিয়ে আবার উচ্চতর ডিগ্রি নিয়েছেন, সেটা এফসিপিএস ডিগ্রি বা ডক্টরেট ডিগ্রি, যে কোনো একটা ডিগ্রি তিনি সেখানে নিয়েছেন। এবং ইংল্যান্ড থেকে ডক্টরেট করা বা এফসিপিএস করা, এফআরসিএস করা, যে উচ্চতর ডিগ্রিগুলো রয়েছে, এগুলো চারটিখানি কোনো বিষয় না, সেই কাজগুলো তিনি করেছেন। তো সেই কাজগুলো করার পরে যেটা হয়, স্বামী যদি ভেগাবন হয়, বেকুব হয়, আমরা যাকে বলি অথর্ব গর্ধব হয়, তো এরকম উচ্চশিক্ষিতা যারা রমণী, তারা সঙ্গত কারণে উদ্যত হন, অহংকারী হয়ে পড়েন এবং স্বামীকে ছাগলের মতো ঘুরাতে থাকেন। এখন এক্ষেত্রে তারেক রহমান সাহেব এবং বেগম জুবাইদা রহমান, তাদের দুজনের আপনি রসায়ন দেখেন। আমরা তো জুবাইদুর রহমানকে দীর্ঘদিন দেখেছি, কখনই কি তার আচার আচরণে দেখেছেন যে তারেক রহমান সাহেবকে তুচ্ছ-তাচ্ছিল্য করার কোন রকম ন্যূনতম সিমটম তার বা তার কন্যার আছে? তার কন্যা তুচ্ছ শিক্ষিতা, তিনি ব্যারিস্টার এট ল। তো আপনি শিক্ষা মানে একটা জিনিস, আর শিক্ষা এটা মানুষকে প্রচন্ড অহংকারী করে তোলে। তো সন্তান যদি শিক্ষিত হন, বাবা যদি লেখাপড়া না জানেন, বেকুব হন, তাহলে সন্তানও বাবাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, এতে কোনো সন্দেহ নেই। স্ত্রী করেন, মাকে অনেক সময় শিক্ষিত সন্তানরা ধমক দেয়, তুমি কি বুঝো, চুপ করো। তো সেই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের সঙ্গে তার যে পারিবারিক যে বন্ডেজগুলো রয়েছে, পরিবারের যে কজনই তার আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে তার যে সম্পর্কটা, সেখানে আপনি দেখুন যে তারেক রহমান সাহেবের মর্যাদাটা কি অসম্মানিত, বা যাকে বলা হয় আপনার কাছে খুব অসামঞ্জস্যপূর্ণ মনে হয় কিনা। আমি যতটুকু দেখেছি সেখানে মনে হচ্ছে যে পরিবারের সব লোকজন তাকে ভালোবাসেন, মান্যগণ্য করেন, এবং সমাজে চলতে গিয়ে সবসময় পুরুষ হিসেবে, নেতা হিসেবে, সম্মানিত ব্যক্তি হিসেবে তার অর্থাৎ তারেক রহমান সাহেবের মর্যাদাকে পরিবারের লোকজন আপহোল্ড করেন, এটা আমার কাছে মনে হয়েছে। তো কাজেই কেবল ইন্টারমিডিয়েট পাস করেছেন বা অতীতে যে কোনো একটা বদনামের সঙ্গে জড়িত হয়ে পড়েছেন, সেটা অনভিজ্ঞতা প্রসূত হতে পারে, সঙ্গদোষে লোহা ভাসে এরকম হতে পারে, মন্দ লোকের সঙ্গে স্পর্শ মানুষকে খারাপ করে ফেলতে পারে, অনেক সময় শয়তানের ধোঁকাবাজিতে মানুষ খারাপ কাজ করে ফেলতে পারে। কিন্তু মানুষ যদি অনুশোচনা করে, তারপরে শেষে অতীতের অভিজ্ঞতা থেকে তারা অভিজ্ঞতা সঞ্চয় করে এবং নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে দেখা গেল যে তার যে আত্ম উন্নয়ন, আত্মশুদ্ধি, ওটি পৃথিবীর জন্য খুবই উপকারী হয়ে পড়ে। মন্দ কাজ এমন একটা বিষয়, যে কোনো মন্দ কাজ আপনাকে আকর্ষণ করবে, সেটা অর্থ লোভ বলেন, নারীর প্রতি আপনার কামনা বাসনা বলেন, তারপরে ঘুষ দুর্নীতি বলেন, ক্ষমতার দাপট বলেন, যা কিছু বলেন। কিন্তু কেউ যদি এই কাজগুলো একবার করে ফেলে, করার ফলে তার যদি একটা শিক্ষা হয় এবং সে যদি বুঝতে পারে যে এই জিনিসগুলো ভালো না, তাহলে ওই লোকের দ্বারা ভবিষ্যতে এত ভালো কাজ হয় ক্ষেত্র বিশেষে, যেটি বলার মতো নয়। তো এক্ষেত্রে যারা বদনাম করতে চান, তাদের কাছে যদি এরকম তথ্য উপাত্ত থাকে, তাহলে বলতে পারেন যে না, সেই কাজগুলো সে এখনো করছে। আর যদি তথ্যপত্র না থাকে, যদি বদনাম মনে করেন যে কারোর বিরুদ্ধে গীবত করা এটা একটা কবিরা গুনাহ। থার্ডলি হলো যে এখন তিনি কি করছেন, এখন তিনি নামাজ কালাম পড়েন কিনা, নিচু ভাষায় কথা বলেন কিনা, ভদ্রোচিত আচরণ করেন কিনা, তো তার পোশাক, ড্রেস কোড ইত্যাদির মধ্যে শালীনতা বজায় তিনি রাখেন কিনা, ইত্যাদি অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু একটা মানুষকে মূল্যায়ন করা যায়। তো সেদিক থেকে আমরা যে দুর্ভাগা জাতি, আমরা সবসময় করি কি, যে গাছে বসি সে গাছের ডাল কাটতে থাকি। এখন আমাদের দেশে রাজনীতির অঙ্গনে যারা শীর্ষ নেতৃত্ব রয়েছেন, সেটা তারেক রহমান সাহেব বলেন, ডক্টর শফিকুর রহমান বলেন, অন্যান্য যে সকল ধরুন বিএনপি, তারপরে জামাত, এরপরে এনসিপি,
ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে কেন্দ্র করে যে লোকগুলোকে এই মুহূর্তে আপনারা দেখছি, মূলত রাজনীতির সার্কেলে এদের বাইরে রাতারাতি যাওয়া সম্ভব নয়। রাতারাতি গেলে আবার সে আওয়ামী লীগের কাছে যাবেন, আওয়ামী লীগে যারা আসবে তাদেরকে তো আপনারা দেখেছেন, চিনেন। তো কাজে আমরা যদি প্রত্যেকটা মানুষকে ছোট করতে থাকি, অপমানিত করতে থাকি, লাঞ্ছিত করতে থাকি, তাহলে এই দেশ কারা চালাবে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন।